নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর মার্ক কার্নি কী করবেন, কিভাবে তিনি তার সরকার পরিচালনা করবেন, তার কর্মপন্থা কী হবে, এইসব বিষয় নিয়ে জনমনে প্রশ্ন ছিল, কৌতূহল ছিল। বিশেষ করে যেহেতু লিবারেল পার্টি মেজরিটি আসন পায়নি, অন্য দলের উপর কিংবা অন্যদের সমর্থনের উপর তাকে নির্ভর করতে হবে বাজেট সহ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদে পাশ করানোর জন্য। ফলে মার্ক কার্নি তার সেই যে সীমাবদ্ধতা সংসদে, তার যেই পাওয়ারের যেই ক্রাইসিসটা, সেটি তিনি কিভাবে মোকাবেলা করবেন, সেটি কাভার আপ করবেন, সেটি নিয়েও আমাদের মনে, সবার মনে এক ধরনের সংশয় ছিল। আজ শুক্রবার মার্ক কার্নি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। বলা চলে নির্বাচনের পর এটি তার প্রথম সংবাদ সম্মেলন, এবং এই সংবাদ সম্মেলনে তিনি তার প্রথম সময়টার আগামী দিনগুলোর একটা কর্মপন্থা সবার সামনে তুলে ধরেছেন। দর্শক, আমরা জানি যে নির্বাচনের আগেই তার অঙ্গীকার ছিল, তার ঘোষণা ছিল যে তার প্রথম প্রায়োরিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড ওয়ার শুরু হয়েছে, যে ট্যারিফ নিয়ে যেই একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি কিভাবে কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছিলেন, ফোন করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এই সপ্তাহেরই যে কোনো সময়ে তাদের বৈঠক হবে তেমনটি ইঙ্গিত দিয়েছিলেন। আজ মার্ক কার্নি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মঙ্গলবার হোয়াইট হাউসে তার বৈঠক হবে। হোয়াইট হাউসে তার বৈঠকটি কীরকম হবে এবং সেই বৈঠকে আসলে তিনি কি করতে পারবেন, আসলে কি তিনি কানাডার পক্ষে কোনো ডোনাল্ড ট্রাম্পের মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন কিনা, সেই প্রশ্নগুলো সঙ্গত কারণে সামনে চলে আসে। কিন্তু মার্ক কার্নি তিনি খুব বেশি যে এটিকে হাইপ তুলতে চান কিংবা খুব হাই এন্ডে রাখতে চান, বিষয়টি সেরকম মনে হলো না। তিনি বলছেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসাবে তার সঙ্গে বসবেন, কানাডার প্রধানমন্ত্রী হিসাবে কানাডার স্বার্থ নিয়ে তিনি যতটা সম্ভব কথা বলবেন, নেগোসিয়েশন করবেন, কিন্তু তিনি এটিও বলছেন যে আমি এটিকে খুব উচ্চ আশার মধ্যে রাখতে চাই না। মঙ্গলবার খুব বেশি দূর নয়, এই নিয়ে সম্ভবত আমি তার আগেও আরও কথা বলবো যে দুই কানাডার প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে এই যে একটি বিবাদপূর্ণ সময়ে প্রথম দেখা হতে যাচ্ছে, সেই সাক্ষাৎটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার দরকার আছে, আমি আলোচনা করব। কিন্তু আজকের আলোচনায় দর্শক, আমি এই যে মাইনরিটি গভর্নমেন্ট হতে যাচ্ছে মার্ক কার্নি, কিংবা পিয়ারে পোলিয়েভ, তিনি তার নিজের আসনটিও হারিয়ে ফেলেছেন, এনডিপি সংসদে রাজনৈতিক দলের যে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস সেটি ধরে রাখতে পারেনি, এমনি একটি অবস্থায় সামনের সংসদ কেমন হবে, কি হবে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে চলতি মাসের মে মাসের 12 তারিখ তিনি তার মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করবেন। তার মন্ত্রী পরিষদে কতজন হবে সেটি তিনি বলেননি, কারা কারা আসবে তারও কোনো ইঙ্গিত দেননি। তার বর্তমান অর্থমন্ত্রী থাকবেন কিনা সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তিনি তারও উত্তর দেননি। তিনি বলছেন যে আপনাদেরকে ওয়েট করতে হবে সিদ্ধান্ত ঘোষণা করা পর্যন্ত যে কারা মন্ত্রিসভায় থাকবে। তবে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন, জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভায় যেমন জেন্ডার প্যারিটি ছিল, নারী পুরুষের একটা সমতা ছিল, তার এবারের ক্যাবিনেটেও তিনি সেটি অনুসরণ করবেন। এর বাইরে কি হবে সেটি তিনি বলেননি, কারা থাকবে সেটি তিনি বলেননি। তবে আমরা আগামী 12 তারিখ মে মাসের আমরা জানব যে মার্ক কার্নির নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাদেরকে তার ক্যাবিনেটে জায়গা দিচ্ছেন, কাদেরকে নিয়ে তার সরকার গঠিত হচ্ছে। আগামী 26শে মে হাউস অব কমন্সের অধিবেশন বসবে, সংসদের অধিবেশন বসবে আগামী 26, এবং মের 27 তারিখ যে থ্রোন স্পিচ, বরাবরই প্রধানমন্ত্রী সংসদের প্রথম অধিবেশনে থ্রোন স্পিচ দেন, সেখানে তার প্রথম সময়কার এজেন্ডা, তার কী কী করণীয় সেই বিষয়গুলো উল্লেখ করা থাকে, তার অগ্রাধিকার কি সেই বিষয়গুলো উল্লেখ থাকে। কিন্তু এইবারের থ্রোন স্পিচ 27শে মে সংসদে দিচ্ছেন কিং চার্লস। সেই সময়টা কিং চার্লস এবং কুইন ক্যামিলা কানাডা সফরে থাকবেন। তাকে দিয়ে এবার তার সংসদে মার্ক কার্নির প্রথম অধিবেশনের উদ্বোধন, বলা যায় যে উদ্বোধন করছেন কিং চার্লস, এবং তিনি প্রথম যে থ্রোন স্পিচটি সেটি বক্তব্য রাখবেন।
প্রশ্ন উঠেছিল যে যেহেতু সংখ্যা গরিষ্ঠতা পায়নি মার্ক কার্নি সরকার বা লিবারেল পার্টি, তাহলে মার্ক কার্নি কি করবেন? তিনি কি অন্য দল থেকে, অন্য পার্টি থেকে কাউকে ভাগিয়ে তার দলে নিয়ে আসবেন? এই ইতিহাস কিন্তু দর্শক কানাডা আছে। তার আগে একটু বলে রাখি যে আমরা এতদিন জানতাম যে লিবারেল পার্টির তিনটি মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যেখানে 272 সিট লাগে, তার 269 আছে, তার 3টি আসনের দরকার। কিন্তু গতকাল আসলে জানা গেল যে না, লিবারেল পার্টির আসলে 4টি শর্ট মেজরিটি থেকে 268 আসন আছে। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে দর্শক, যে মন্ট্রিয়াল এলাকার একটি আসনে ব্লক কুইবেকের প্রার্থী এবং লিবারেল পার্টির প্রার্থীর সেখানে আবার রিকাউন্ট হয়েছে, এবং রিকাউন্টে সেখানে লিবারেল পার্টি সেই আসনটি হারিয়ে ফেলেছে। মজার ব্যাপার হচ্ছে যে ইতিমধ্যে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে। তারপরে 15টা ভোটের ব্যবধানে যে আসনে লিবারেল পার্টিকে এর আগে অগ্রগামী বলা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রিকাউন্টে দেখা গেল যে সেটি বিরোধী দলের হাতে চলে গেছে। সরকারি দল আরও একটি সিট হারিয়ে ফেলেছে। কোনো ধরনের কারসাজি করে সেটিকে ধরে রাখার চেষ্টা করা হয়নি, জাস্ট আরও হয়তো 2-1টি সিটের রিকাউন্ট হতে পারে, সেগুলোর ফলাফল কী হবে আমরা জানি না। বাট এখন পর্যন্ত 268 মানে 4টি আসনের স্বল্পতা মেজরিটি আসনের চেয়ে নিয়ে লিবারেল পার্টি সংসদে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি অন্য দল থেকে সদস্যদেরকে ভাগিয়ে নিয়ে আসবেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে তিনি সেটি করবেন না। কারণ এমনকি তিনি এটিও বলেছেন যে এনডিপির সঙ্গেও তিনি ফর্মাল কোনো প্যাক্ট করবেন না, যেটি জাস্টিন ট্রুডো এনডিপির সঙ্গে একেবারে লিখিত একদম চুক্তি করে নিয়েছিলেন যে তাকে সমর্থন করবে। কিন্তু মার্ক কার্নি সেই ধরনের কোনো আনুষ্ঠানিক সমঝোতায় চুক্তিতে তিনি এনডিপির সঙ্গে যাবেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যাবেন না। দর্শক, এই যে প্রশ্নটি উঠেছে যে অন্য দল থেকে ভাগিয়ে নিয়ে আসার বা তার দলে নিয়ে আসার এরকম কোনো ব্যাপার ঘটবে কিনা, বা মার্ক কার্নি সেই চেষ্টা করবেন কিনা, কানাডার রাজনীতি যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে 2006 সালের দিকে, 4 থেকে 6 সালের দিকে পল মার্টিন তখন প্রধানমন্ত্রী, সেই সময় যখন একবার মাইনরিটি একটা ক্রাইসিস দেখা দিয়েছে, তিনি বেলিন্ডা স্টোনারকে, কনজারভেটিভ পার্টির একজন এমপিকে নিজ দলে এনে তাকে ক্যাবিনেটে জায়গা করে দিয়েছিলেন, তিনি মন্ত্রিত্ব দিয়েছিলেন। আবার স্টিভেন হার্পার যখন প্রাইম মিনিস্টার কনজারভেটিভ পার্টির, তিনি লিবারেল পার্টির একজনকে এনে তার মন্ত্রিত্ব দিয়েছিলেন। ফলে আর কানাডায় তো কানাডার পার্লামেন্টের ফ্লোর ক্রসিংটা কোনো অপরাধ নয়, যে কোনো এমপি ফ্লোর ক্রসিং করতে পারে। কিন্তু এই দুজনের ক্ষেত্রে হয়েছে যে তারা দল ত্যাগ করে অন্য দলে গিয়ে মন্ত্রিত্ব নিয়েছিলেন। ফলে এই হিস্ট্রি কিন্তু কানাডাতে আছে। কিন্তু মার্ক কার্নি বলেছেন যে তিনি এই কাজটি করবেন না। তাহলে তিনি কি করবেন? তিনি বলেছেন যে আমি ইতিমধ্যে কনজারভেটিভ পার্টির সঙ্গে কথা বলেছি, ব্লক কুইবেকের সঙ্গে কথা বলেছি, এনডিপির সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। আমার যখন প্রয়োজন আমি তাদের সহযোগিতা চাবো, তাদের সহযোগিতা নিয়ে আমি সরকার পরিচালনা করব। তিনি ঠিক হুটহাট ইলেকশন হয়ে যাবে, আবার সরকার ভেঙে যাবে, সেই সব বিষয়টা তিনি চিন্তিত না। বরং তিনি মনে করেন যে কারোর সঙ্গে যদি প্যাক্ট করা হয় তাহলেই বরং সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থাকে। তার মানে হচ্ছে মার্ক কার্নি তিনি একটু ওপেন থাকছেন, এবং ধারণা করা হচ্ছে যে সব দলই তাকে আসলে অন্তত এই পর্যায়ে, এই মেয়াদে, কাছাকাছি সময়ে তাকে কেউ ডিস্টার্ব করবে না। অন্তত হাফ অফ দ্য টাইম তিনি নির্বিঘ্নেই সরকার পরিচালনা করে যাবেন। এই সময় তিনি কেমন কাজ করছেন তার উপর ডিপেন্ড করবে অবশ্য নেক্সট হাফ অফ দ্য টাইম তার অবস্থান কি হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পিয়ারে পোলিয়েভ, কনজারভেটিভ পার্টির নেতা, যিনি নিজ আসনটি হারিয়েছেন, তিনি পার্লামেন্টে ফিরে আসছেন বিরোধী দলীয় নেতা হিসাবেই। অবশ্য ভোটের রাতেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি দলে থেকে যেতে চান, তিনি কনজারভেটিভ পার্টির দায়িত্ব পালন করতে চান, লিবারেল শাসনেও তিনি সংসদে বিরোধী দলীয় নেতা, সেটি তিনি তখন বলেননি। কিন্তু বিষয়টি এরকমই ছিল, তার আকাঙ্ক্ষাটা যে তিনি আসলে সংসদে বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই জায়গায় প্রশ্ন ছিল যে তিনি যেহেতু তার নিজের আসনটি জিততে পারেননি, তাহলে কিভাবে তিনি সংসদে যাবেন, আর যিনি সংসদে যেতে পারবেন না তার দলের নেতৃত্বে থাকা ঠিক হবে কিনা। মঙ্গলবারই দলের কয়েকজন এমপি একটি বৈঠক ডেকেছে পার্লামেন্টারি কমিটিতে, যারা এমপিরা আছে, এবং সেই বলা হয়েছে যে তারা আসলে একজন অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচন করার জন্য তারা এই বৈঠকটি ডেকেছেন।
কনজারভেটিভ পার্টির যে গঠনতন্ত্র, পার্টির গঠনতন্ত্র অনুসারে কতগুলো শর্ত সাপেক্ষে যে কোনো এমপি এই ধরনের বৈঠক ডাকতে পারেন। কিন্তু সেই মঙ্গলবার আসার আগেই কনজারভেটিভ পার্টির আরেকজন এমপি আলবার্টা এলাকার ড্যামিয়েন কিউরেক তিনি আজ ঘোষণা দিয়েছেন যে তিনি আসলে তার আসনটি পিয়েরে পোলিয়েভের জন্য ছেড়ে দিতে চান, যাতে সেখানে উপনির্বাচনে পিয়েরে পোলিয়েভ বিজয়ী হয়ে সংসদে আসতে পারে, কনজারভেটিভ পার্টির দায়িত্ব পালন করতে পারে এবং সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করতে পারেন। ড্যামিয়ানের ঘোষণার পরপরই এক টুইট বার্তায় পিয়েরে পোলিয়েভ জানিয়েছেন যে তিনি এই প্রস্তাবটি গ্রহণ করেছেন। তিনি আলবার্টার ওই আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন এই প্রক্রিয়ার জন্য তাকে অবশ্যই শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শপথ গ্রহণের পর, এমপি হিসাবে শপথ গ্রহণের পরই কেবল ড্যামিয়েন কিউরেক পদত্যাগ করতে পারবেন, তার আগে তিনি পদত্যাগ করতে পারবেন না। এখন ড্যামিয়েন কিউরেক ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন। পিয়েরে পোলিয়েভ ঘোষণা দিয়েছেন তিনি সেটি গ্রহণ করেছেন। তার মানে হচ্ছে পিয়েরে পোলিয়েভ বাই ইলেকশনে অংশগ্রহণ করবেন। এখন রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা ছিল যে বাই ইলেকশনটি আসলে কখন হবে। মার্ক কার্নি বা লিবারেল পার্টি নানা রকম অজুহাত দেখিয়ে কি মাস ছয়েক পিছিয়ে দেবে, এমন কোথাও কোথাও এই আলোচনা হয়েছে যে মার্ক কার্নি তো এত তাড়াতাড়ি বাই ইলেকশন দেবে না, ফলে পিয়েরে পোলিয়েভকে 6 মাস অন্তত সংসদের বাইরে থাকতে হবে, তিনি হয়তো 6 মাস পরে পার্লামেন্টে চলে আসতে পারবেন। কিন্তু পিয়েরে পোলিয়েভের আসলে ভাগ্য আমি বলবো যে সুপ্রসন্নই, কারণ তিনি কনজারভেটিভ পার্টিকে, তিনি নিজের আসনটা হারিয়েছেন কিন্তু কনজারভেটিভ পার্টিকে তিনি এইবার আসন সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে বাস্তবতা। কিন্তু মার্ক কার্নি যেটি করেছেন, মার্ক কার্নি তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে তিনি সব দলের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তিনি পিয়েরে পোলিয়েভের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন, দীর্ঘ সময় কথা বলেছেন এবং সেখানে তিনি তাকে বলেছেন যে যেহেতু তিনি যদি বাই ইলেকশন করেন তাহলে যখন পিয়েরে পোলিয়েভ চাইবে, যখন কনজারভেটিভ পার্টি চাইবে, যখনই কনজারভেটিভ পার্টির কোনো একটা আসন শূন্য হবে সেই আসনে যত দ্রুত সম্ভব তত দ্রুত বাই ইলেকশনের ব্যবস্থা করবেন প্রাইম মিনিস্টার, যাতে পিয়েরে পোলিয়েভ দ্রুত পার্লামেন্টে চলে আসতে পারে। তার মানে হচ্ছে এখন যেহেতু একজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন যে তিনি সিটটি ছেড়ে দিবেন, পিয়েরে পোলিয়েভ জানিয়েছেন তিনি সিটটি গ্রহণ করবেন, ফলে এখন মার্ক কার্নির কাজ হবে যে খুব দ্রুত বাই ইলেকশনের ব্যবস্থা করা, যাতে দ্রুত পিয়েরে পোলিয়েভ পার্লামেন্টে চলে আসতে পারে এবং তিনি সেটি করবেন। কিন্তু তা সত্ত্বেও সব কিছুরই তো একটা প্রক্রিয়াগত সময় আছে, সময়ের প্রয়োজন হয় এবং সেই প্রক্রিয়াগুলো শেষ করতে করতে পিয়েরে পোলিয়েভকে পার্লামেন্টে আসার জন্য বিরোধী দলের নেতা হিসাবে আসলে ফল অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফল অধিবেশন শুরু হবে 15ই সেপ্টেম্বর, ফলে 15ই সেপ্টেম্বর হয়তোবা তিনি প্রথম এই মার্ক কার্নির শাসনে বিরোধী দলীয় নেতা হিসাবে হাউস অব কমন্সে গিয়ে বসবেন। তার আগের সময়টা তাকে এই চলতি অধিবেশন তাকে সংসদের বাইরে থাকতে হবে, এটি হচ্ছে বাস্তবতা, কারণ এই সময়ের মধ্যে তাকে নির্বাচন, শপথ গ্রহণ এবং এই সময়টা তাকে দিতেই হবে। দর্শক, এই হচ্ছে সামনের দিনকার আমাদের কানাডার রাজনীতির, সংসদের, সরকারের এই হচ্ছে অবস্থা। আমরা অপেক্ষায় থাকবো যে মে মাসে আমরা মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। আমরা অপেক্ষায় থাকবো মের 12 তারিখের জন্য যে কারা কারা নতুন মন্ত্রী হচ্ছেন, আর 26শে মে থেকে যে সংসদ বসতে যাচ্ছে সেই সংসদের দিকে তো আমাদের নজর থাকবেই। আজ এই পর্যন্তই দর্শক, আপনারা ভালো থাকবেন। সামনের দিনে নতুন কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনাটা শোনার জন্যে।